16 নম্বর শ্রেণীর মৌলগুলোর যে ক্যাটিনেশন ধর্ম সম্পর্কে দুটো কথা বলে নিই। যেটা হচ্ছে গিয়ে ক্যাটিনেশন ধর্ম হচ্ছে মৌলের পরমাণুগুলো পরস্পরের মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টি করে দীর্ঘ শৃঙ্খল রচনা করা কে বলা হচ্ছে তার ক্যাটিনেশন ধর্ম। এটা নির্ভর করছে কিসের ওপর? না, এটা হচ্ছে গিয়ে ধ্রুবায়ন শক্তি φ=E/r, অর্থাৎ আধান বাই ব্যাসার্ধ এর পরিমাণের ওপর। তাহলে এই ধ্রুবায়ন শক্তির মান যত বেশি হবে অবভিয়াসলি তাদের কি হবে, তাদের হচ্ছে ক্যাটিনেশন ধর্ম বেশি হবে। তার মানে বোঝা গেল যাদের সাইজটা যত ছোট হবে যে পরমাণুগুলো তাদের হচ্ছে ক্যাটিনেশন ধর্ম বেশি হবে এবং পরপর যুক্ত হবে। কিন্তু এখানে একটা বিষয় আমার কাছে পরিষ্কার, সেটা হচ্ছে অক্সিজেন, তার তো সাইজ ছোট। তাহলে আমি অক্সিজেনের কোনটা পাচ্ছি? অক্সিজেন তার আরেকটা অ্যালোট্রপ পাচ্ছি O3, ওজোন। তার মানে এর ক্যাটিনেশন ধর্ম যা, তার তুলনায় অক্সিজেনের নিচে আছে কি সালফার। সালফার কেমন থাকে? S8। মানে 8টা পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে শৃঙ্খল তৈরি করছে। তার মানে কি এদের ক্যাটিনেশন ধর্মটা বেশি। কেন বেশি? তার কারণটা বলছে যে অক্সিজেন পরমাণুর সাইজটা ছোট হওয়ার জন্য এই কাছাকাছি যে লোন পেয়ারগুলো থাকে, এই লোন পেয়ারগুলোর মধ্যে বিকর্ষণ বলটা কি হয়ে যায়? অনেক বেশি হয়ে যায়। এই লোন পেয়ারগুলোর মধ্যে বিকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য এই বন্ধনটা হচ্ছে গিয়ে স্থায়িত্ব বা স্থিতিশীলতা লাভ করে না, রাইট? কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে সালফারের সাইজটা কি বড়, যার জন্য ওদের পরমাণুগুলোর মধ্যবর্তী ডিস্টেন্সকে বড় হয়। তাহলে লোন পেয়ারের মধ্যে যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলটা অতটা সমস্যা তৈরি করে না, যার জন্য ক্যাটিনেশন ধর্ম অক্সিজেন চেয়ে সালফারের বেশি। এইবার সালফার এই মৌলটা, এটা ম্যাক্সিমাম পাওয়া যায় কোথায়? মাটির তলা থেকে পাওয়া যায় আমেরিকায়। যে প্রসেসটাই তৈরি করে সেই প্রসেসটাকে বলা হচ্ছে আমেরিকান ফ্রাস্ট প্রসেস। খুব সিম্পল। ওদের সমকেন্দ্রিক 3টে নল আছে, 3টে সমকেন্দ্রিক নল। একটা নলের মধ্য দিয়ে চাপ ঘন তত্ত্ব বায়ু মানে হাই প্রেসারের হট এয়ার পাঠানো হয়। আর কি দেওয়া হয় না, আরেকটাতে দেওয়া হয় কি না, বয়েলিং ওয়াটার অ্যাট 180 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে কি বয়েলিং ওয়াটার পাঠানো হয়। কোনটায়? ধর আমি বলছি এখান দিয়ে বয়েলিং ওয়াটার পাঠাচ্ছি, আর এইটা দিয়ে আমি পাঠাচ্ছি কোনটা না, এই তপ্ত বায়ু, মানে হট এয়ার উইথ হাই প্রেশার, এটা দিয়ে পাঠাচ্ছি। দিয়ে এবার কি হচ্ছে না, এখান দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ওয়াটার, বয়েলড ওয়াটার পাঠাচ্ছে। করছে কি, বয়েলড ওয়াটার যাওয়ার পর মাটির তলায় যাওয়ার পর কি করছে, মাটির তলায় যাওয়ার পর ওখানে সালফারের যে তোমার লেয়ারটা রয়েছে, সেই লেয়ারটায় ওটা ঘেটে দিচ্ছে। মানে জলের সামনে ওটা তো ডিজলভ করে না, এটা ঘেটে দেয়, এটা সলিউশন তৈরি করে, সাসপেনশন মতন তৈরি করে ফেলে। এই হাই প্রেশার দেওয়ার পর কি হবে, বাড়িতে যেমন কম প্রেশার থাকে, দিয়ে সেই হাই প্রেশার নিয়ে কি হবে না, হট ওয়াটার আর সালফার এখান দিয়ে বেরোতে আরম্ভ করবে। ওটাকে নেওয়ার পর আমি খোলা বাতাসে রেখে দেবো, খোলা বাতাসে রেখে দিলেই তোমার হচ্ছে গিয়ে জলটা ভেপোরাইজ করে দেবে, সালফার পড়ে থাকবে। প্রসেসটার নাম হচ্ছে আমেরিকান ফ্রাস্ট প্রসেস। আমেরিকাতে প্রচুর পাওয়া যায় বলে সালফার, মানে ওরা হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, মানে গোটা দুনিয়াটাকে ওরা আর কি প্রোভাইড করে, যার জন্য ওরা খুব ধনী আর কি। মেনলি সালফার আছে তার জন্য। সালফারের রূপভেদ কাকে বলে? একই মৌল যখন বিভিন্ন রূপে থাকে, সালফারের অনেকগুলো রূপভেদ আছে। রম্বিক, মনোক্লিনিক, নেক্রিয়াস, দুগ্ধসের সালফার, কলোয়েডীয় সালফার, এইরকম অনেক ধরনের সালফারের রূপভেদ রয়েছে। তাদের মধ্যে মেনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে রম্বিক আর মনোক্লিনিক। রম্বিক সালফার মানে 96.4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচে যদি থাকে তাহলে এটা হচ্ছে রম্বিক 96.4 ডিগ্রি সেন্টিগ্রেড, আর উপরে হলে মনোক্লিনিক। তাহলে আমি যদি এই মনোক্লিনিককে যদি এর নিচে নিয়ে আসি তাহলে হবে রম্বিক, আর এর উপরে নিয়ে গেলে কি হবে, মনোক্লিনিক। এইবার একটা বিষয় আমাদের লক্ষ্য করার রয়েছে, সালফারকে নিয়ে আমি যখন ক্রমাগত হিট করতে থাকবো তখন দেখবো সালফারের গতিশীলতার একটা পরিবর্তন দেখা যায় এবং কালারের পরিবর্তন দেখা যায়। সালফার যেটা S8, এরা কেমন করে থাকে না, এরা হচ্ছে এই ধরনের একটা শৃঙ্খল তৈরি করে, প্রত্যেকটা কর্নারে S রয়েছে। এইবার পরে কি, যখন আমি একে হিট করব তখন দেখবে এটা গলে গিয়ে এদের গতিশীলতা কি হয়, বেড়ে যাচ্ছে।
তাহলে করছে কি, যখন হিট দেবো তখন গতিশীলতা বেড়ে যাওয়ার মূল কারণ হলো এই একটা লেয়ার আর একটা লেয়ারের ওপর দিয়ে কি পিছলে চলে যাচ্ছে, একটা লেয়ার আর একটা লেয়ারের ওপর দিয়ে পিছলে চলে যাচ্ছে। তারপরে কি করছে, তারপরে হচ্ছে কি যখন আবার তুমি হিট দিতে আরম্ভ করলে তখন এই যে চেনগুলো আছে, চেনগুলো কি ভাঙতে শুরু করছে, চেনগুলো ভেঙে গিয়ে একদম এরকম এরকম সিম্পল একটা স্ট্রেট শৃঙ্খল তৈরি করছে। এবং এই এর ফলে কি হচ্ছে না, এদের বর্ণটারও পরিবর্তন হচ্ছে এবং তারপরে গতিশীলতা কি হচ্ছে, কমে যাচ্ছে, কাছাকাছি চলে আসছে, যার জন্য সান্দ্রতাটা বেড়ে যাচ্ছে। তাহলে গতিশীলতা কমে যাচ্ছে, তারপরে আরো হিট করলে কি হবে, আবার গতিশীলতাটা বেড়ে যাবে। 444 সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে কি ওরা ভেপার হয়ে যাবে। কিন্তু তার আগে কি করবে না, ভেপার হয়ে যাচ্ছে কখন না, এদের তখন এই শৃঙ্খলগুলো ভেঙে ছোট ছোট মানে S8টা ভেঙে গিয়ে ধরো S2 S3 এতে পরিণত হয়ে যাচ্ছে এবং লাল বর্ণের ভেপারে ওরা কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে সালফারকে হিট করলে আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করি, বিশেষ করে তাদের সান্দ্রতা এবং কালারে। তার মূল কারণ হচ্ছে গিয়ে এগুলো যখন প্রথমে হিট দিলে একটার ওপর আর একটা চেপে পড়ে স্লিপ করে যাচ্ছে, সান্দ্রতা বেড়ে যাচ্ছে, তারপরে কি হলো ভেঙে যাচ্ছে, দিয়ে ওরা শৃঙ্খলে পরিণত হচ্ছে, স্ট্রেট চেনে পরিণত হচ্ছে, চেনগুলো গায়ে গায়ে লেগে যাচ্ছে, গায়ে গায়ে লেগে গেলে কি হয়ে যাচ্ছে, আকর্ষণ বল বেড়ে যাচ্ছে এবং সান্দ্রতাটা কমে যাচ্ছে। তারপরে হিট দেওয়ার পর ওরা ভেপোরাইজ করছে কখন না, যখন এটা ছোট ছোট পার্টে ভেঙে যাচ্ছে, দিয়ে ছোট ছোট অণু হিসেবে ওরা ভেপোরাইজ করে যাচ্ছে। এটা হচ্ছে সালফার। সালফারের মেনলি যে রিয়াকশনগুলো আছে, ধরো আমি বলছি সালফার বিজারক হিসেবে আচরণ করে। ধরো আমি বলছি HNO3, ঘন HNO3, মানে ঘন HNO3 সঙ্গে বিক্রিয়া করলে তৈরি করবে H2SO4 প্লাস হচ্ছে গিয়ে NO2, বা এটা মেনলি তৈরি করবে ধরো SO2 প্লাস NO2 প্লাস H2। কিরকম হচ্ছে, কিরকম হচ্ছে, তুমি এখানটা ভাঙো, HNO3 ভাঙলে হবে ধরো 2 যদি দিই H2O প্লাস 2NO2 প্লাস অক্সিজেন, তাহলে S প্লাস 2O দিলে SO2 হবে। তাহলে 2O করতে গেলে আমাকে এটা 4 করতে হবে, 4 2 4 2, তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, S প্লাস 4HNO3 সমান SO2 প্লাস 4NO2 প্লাস 2H2O। তাহলে এইবার খেয়াল করে দেখো, এটা এটা যুক্ত হয়ে গিয়ে H2SO4 হয়ে যেতে পারে, অসুবিধা কিছু নেই। তাহলে দেখো এখানে S 0 থেকে প্লাস 4, তাহলে কি হয়েছে, সালফার জারিত হয়েছে, আর যে জারিত হয় সে কি বিজারক, তার মানে সুতরাং এটা বিজারক হিসেবে আচরণ করছে, বিজারক হিসেবে আচরণ করছে। আবার দেখো সালফারের সঙ্গে যদি ঘন কস্টিক সোডা মিশিয়ে উত্তপ্ত করি, তাহলে 4S প্লাস 6NaOH ওরা তৈরি করে Na2S প্লাস Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট প্লাস 3H2, নিশ্চিত। তাহলে Na2S প্লাস Na2S2O3 প্লাস 3H2, তাহলে সোডিয়াম থায়োসালফেট তৈরি হয় এই রিয়াকশন। এইবার দেখো সালফারের আমি প্রথমে করব হাইড্রাইড, সে হাইড্রাইডটা কে H2S। আমি যদি বলি সালফারের হাইড্রাইডটা কে H2S, H2S এর গন্ধটা কেমন মাধ্যমিকে তোমরা শিখে এসছো, পচা ডিমের মতন গন্ধ, এর কিছুটা তৈরিটাও শিখে এসছো। আমি সব কিছু নিয়ে আলোচনা করবো না, আমি শুধু একটা কথা বলবো, H2S সর্বদা বিজারক হিসেবে কাজ করে। এ সর্বদা বিজারক, সর্বদা বিজারক। কেন, কারণটা কি, কারণটা হচ্ছে এইটা যে সালফারের জারণ সংখ্যা ম্যাক্সিমামটা হচ্ছে কত, +6, আর মিনিমাম কত, মিনিমাম -2। কেন, সালফারের ইলেকট্রন বিন্যাস কত, 2 প্লাস 8 প্লাস 6, তার মানে বাইরে কক্ষে ইলেকট্রন রয়েছে কটা, 6টা। আমি খুব সিম্পল ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটা করলাম। তাহলে এ ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন ছাড়তে পারে, যার জন্য ওর ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। আর কি করতে পারে না, আর 2টো ইলেকট্রন নিতে পারে, নিলেই 8টা হবে, যার জন্য মিনিমাম জারণ সংখ্যা হচ্ছে -2। এইবার দেখো যে H2S এর সালফারের জারণ সংখ্যা কত, -2।
সুতরাং এ সর্বদা জারণ সংখ্যা কি হতে পারে না -2 থেকে ওপরে যেতে পারে। তার মানে কি এর নিজের জারণ ঘটতে পারে, যার নিজের জারণ ঘটে সে কে, সে হচ্ছে কি কি বিজারক। ঠিক তেমনি ধরো একটা এক্সাম্পল যদি দেওয়া হয় যে আম্লিক KM এর উপর দ্রবণে H2S চালনা করলে কি ঘটে, তাহলে আমি নিশ্চয়ই এইটা রিয়াকশনটা দেখাতে পারি। খেয়াল করে দেখো এখানে +7 থেকে এখানে +2 আর এখানে হচ্ছে -2 থেকে 0, তাহলে এখানে সালফারের কি ঘটেছে, H2S এর কি ঘটেছে, H2S এর জারণ ঘটেছে, আর যে জারণ ঘটেছে কে বিজারক, তাহলে H2S হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। এখন ওই মাঝে মাঝে বলা হয় ল্যাবে কাজ করতে গেলে বলছে কারোর হাতে যদি রূপোর আংটি থাকে বলে তুমি রূপোর আংটি খুলে ল্যাবে ঢোকো, কারণ ল্যাবে যখন আমি কাজ করব তখন করা হয় কি মূলত যে সিলভারের সঙ্গে H2S টা রিয়াকশন করে Ag2S কালো সিলভার সালফাইড করে ফেলে আর হাইড্রোজেন তৈরি করে ফেলে, যার জন্য তোমার হচ্ছে গিয়ে ওই অর্নামেন্টসটার একটা সমস্যা হতে পারে। এই কারণে বলে ল্যাবে গেলে ওই সিলভারের জিনিসকে আগে সরিয়ে নিয়ে যেতে হবে। এবার বলছে যে প্রমাণ করতে হবে যে মানে H2S কে আইডেন্টিফাই করতে হবে। H2S কে আইডেন্টিফাই কি করে করবে, এটা তৈরি শেখা আছে যে আমরা কিপ যন্ত্রে ফেরাস সালফাইড আর হচ্ছে গিয়ে H2S এর সঙ্গে বিক্রিয়া কি তৈরি করে, H2S গ্যাস তৈরি করি। এখন H2S কে আইডেন্টিফাই করবে, H2S কে আইডেন্টিফাই করবে কেমন করে, ধরো H2S প্লাস হচ্ছে তুমি যদি lead acetate paper CH3CO whole twice Pb, lead acetate সিক্ত পেপার যদি তুমি H2S এ ধরো তাহলে কি তৈরি করবে, একটা কালো lead সালফাইড করবে প্লাস অ্যাসিটেট, এটা দিয়েও তুমি করতে পারো। আর একটা সবচেয়ে ভালো জিনিস রয়েছে যেটা যে NaOH সলিউশনের মধ্যে দিয়ে তুমি H2S পাঠাবে, প্রথমে তৈরি হবে মানে এটা তৈরি হয় Na2S প্লাস ধরো 2H2, তাহলে এই যে Na2S টা তৈরি হচ্ছে সলিউশনের মধ্যে, সেই Na2S এর সঙ্গে সোডিয়াম নাইট্রোক্লোরাইড Na2 থার্ড ব্র্যাকেট FeCN হোল 5 NO যদি রিঅ্যাকশনটা করি তাহলে তৈরি হবে একটা বেগুনি মানে পিঙ্ক কালার একটা তৈরি হবে, সেটা হচ্ছে Na4 থার্ড ব্র্যাকেট FeCN হোল 5 NOS। এই যে কমপ্লেক্সটা তৈরি করলো এইটা হচ্ছে পিঙ্ক কালারের, তাহলে এই রিঅ্যাকশন থেকে আমরা বুঝে নেব যে ওই H2S কে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন এর মজার ব্যাপার H2S হচ্ছে কি অ্যাসিড, কারণ কি NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করে সল্ট তৈরি করছে, তাহলে H2S যদি অ্যাসিড হয় এটা হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড, কারণ কি রিপ্লেসেবল হাইড্রোজেন দুটো আছে। কিরকম করে বুঝবে না, ধরো NaOH তার সঙ্গে H2S রিঅ্যাকশন করে দুটো সল্ট তৈরি করতে পারে, NaHS সোডিয়াম হাইড্রোসালফাইড প্লাস H2, আবার কি করতে পারে না NaHS এগেন তোমার হচ্ছে গিয়ে NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করতে পারে, কারণ এটা হচ্ছে অ্যাসিড সল্ট, তাহলে তৈরি করবে কি Na2S প্লাস H2O তৈরি করে ফেলবে, যার জন্য এই বিক্রিয়া থেকে প্রমাণ করা যায় যে H2S হচ্ছে গিয়ে দ্বিক্ষারীয় অ্যাসিড। এইভাবে এটাকে আমরা দেখাতে পারি। এরপরে দেখো SO2 এখন SO2 এর জারণ বিজারণ দুটো ধর্মই বর্তমান। কেন না SO2 জারণ বিজারণ ধর্ম দুটো ধর্মই বর্তমান থাকার মূল কারণটা হচ্ছে এখানে সালফারের জারণ সংখ্যা কত +4। আমি বলেছিলাম কি সালফারের জারণ সংখ্যা মিনিমাম 2 হতে পারে, তারপর 0 হতে পারে, তারপর অনওয়ার্ডস বিভিন্ন জিনিস হতে পারে, +4 হতে পারে, +6 হতে পারে। তাহলে SO2 সালফারের জারণ সংখ্যা +4 থেকে নিচেই যে কোনো জায়গায় নামতে পারে, অথবা কখনো এখান থেকে উপরের দিকে উঠতে পারে। যখন নিচেই নামবে তখন নিজে বিজারিত হবে, আর নিজে বিজারিত হলে কি হিসেবে কাজ করবে, জারক হিসেবে কাজ করবে। আর যখন নিচে জারিত হবে অর্থাৎ জারণ সংখ্যাটা যখন বাড়বে তখন কি হিসেবে কাজ করবে,
বিজারক হিসেবে কাজ করবে। তাহলে যখন নিচে নেমে বিজারিত হবে জারক হিসেবে, আর ওপরে উঠে জারিত হবে, তখন বিজারক হিসেবে কাজ করবে। তার পুরো এক্সাম্পল, ধরো আমি বলছি H2S, তার সঙ্গে SO2 রিয়াকশন করো, কি তৈরি হচ্ছে? 3S প্লাস 2H2, রাইট? এটা ধরো 2H2S। তাহলে কি হচ্ছে? এখানে +4 থেকে এখানে 0, তাহলে কি হচ্ছে? এর বিজারণ ঘটছে। বিজারণ ঘটলে কি হবে? এ জারক, জারক। তাহলে এক্সাম্পল দেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে, যেমন ধরো আমি যদি বলি জলে প্রলম্বিত, মানে SO2 প্লাস ধরো Cl2 প্লাস H2, এই রিয়াকশনে কি হবে? তৈরি করবে কি? H2SO4 করবে প্লাস 2HCl তৈরি করবে। তাহলে এখানে কত? +4 থেকে এখানে কত হচ্ছে? +6। তাহলে কি করছে? জারণ, একে বিজারক। তাহলে SO2 বিজারক হিসেবে কাজ করবে, আর এখানে হচ্ছে SO2 কি জারক হিসেবে কাজ করছে। বুঝে গেল? বেশ। তাহলে SO2 জারক বিজারক দুই ধর্মের অধিকারী কেন, এবং এক্সাম্পল দেওয়া হলো। এইবার দেখো SO2-র বিরঞ্জন ধর্ম আছে, এই জায়গাটা একটু খেয়াল করো। বিরঞ্জন ধর্ম কাকে বলে? না, আর্দ্র SO2-র সঙ্গে যখন রঙিন জৈব যৌগ ওরা ওর টাচে আসে, তখন সেই রঙিন জৈব যৌগটা কি হয়? বর্ণহীন হয়ে যায়। যেমন বলছি আমি, ধরো কোনো একটা কালি, আমরা যে ইঙ্কে লিখি সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। তাহলে ওকে যদি আমি আর্দ্র SO2 পাঠাই, তাহলে কিন্তু ডিক্লোরাইজ হয়ে যাবে। তার মানে তুমি যে লেখাটা দিয়েছিলে সেই লেখাটা হচ্ছে গিয়ে চলে যাবে। কেন না? SO2 প্রথমে জলের সঙ্গে রিয়াকশন করে তৈরি করবে H2SO4, এটা হচ্ছে নেসেন্ট হাইড্রোজেন বা জায়মান বা নেসেন্ট হাইড্রোজেন। এই যে জায়মান হাইড্রোজেনটা তৈরি করছে, জায়মান হাইড্রোজেনটা তৈরি করছে, সে কি করছে? না, এ করছে কি, মানে কালার্ড অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড ছাড়া পারে না, কিন্তু তাকে হচ্ছে কি রিডাকশন, মানে তাকে হচ্ছে কি রিডাকশন করে হচ্ছে কালারলেস। তাই আমি যদি প্রশ্ন করি যে আর্দ্র SO2 যদি না হয়, বা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে মানে সলিড সলিড এবং তোমার হচ্ছে গিয়ে কোনো ময়েশ্চার নেই, তাদের ক্ষেত্রে পারবে কি? পারবে না। কারণ মূল ফাংশনটা হচ্ছে যে নেসেন্ট হাইড্রোজেনটা তৈরি করেছে রিডাকশন দ্বারা কালারলেস। দিয়ে বলছে যে SO2 দ্বারা যে আর কি মানে ব্লিচিং করা হচ্ছে, এটা পার্মানেন্ট নয়। কেন না? ধরো তুমি এখানে কি করছো না, অর্গানিক কালার্ড কম্পাউন্ডকে রিডাকশন দিয়ে কালারলেস করছো। তাহলে এই কালারলেস কম্পাউন্ডটা বাতাসের যে অক্সিজেন আছে সেটা দিয়ে কি হবে? ধীরে 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 অক্সিডাইজড হয়ে যাবে, দেন ইট উইল গেট ব্যাক ইটস অরিজিনাল কালার। যার জন্যই বলা হচ্ছে SO2 দ্বারা বিরঞ্জন হচ্ছে গিয়ে স্থায়ী হয় না। আবার একটা জিনিস দেখো না, জীবাণুনাশক ধর্ম রয়েছে। জীবাণুনাশক মানে কি? মানে এটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া কিল করে। কিরকম না, এই যে জায়মান হাইড্রোজেনটা তৈরি করছে, সেই জায়মান হাইড্রোজেনটা দিয়ে তোমার হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াগুলো কিল করবে। কিন্তু মনে রাখবে, কোনো ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, কালার্ড কম্পাউন্ড, তাদেরকে কিন্তু SO2 কোনোভাবে ব্লিচ করতে পারে না। এইবার দেখো SO2 এর একটা প্রপার্টি আছে, এ অ্যাডিশন রিয়াকশন দেয়, মানে দ্রুত বিক্রিয়া দেয়। কেমন দেখো, এবং কেন দেয়? আগে কেন দেয় এটা বলি। SO2 যখন তুমি গঠনটা দেখবে, তখন তুমি দেখবে যে এর মাথায় দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, দুটো অযুগ্ম ইলেকট্রন রয়ে গেছে। এই যে অযুগ্ম ইলেকট্রন দুটো রয়ে গেছে, এই অযুগ্ম ইলেকট্রনগুলোই দায়ী কি করতে না, দ্রুত বিক্রিয়া দিতে। কি করে না, এর সঙ্গে যদি তুমি ক্লোরিনের রিয়াকশন করো ইন প্রেজেন্স অফ সানলাইট, এমনি তোমার মানে অন্ধকারে বিক্রিয়াটা হয় না, যখনই সানলাইটের প্রেজেন্সে নিয়ে আসো ওরা রিয়াকশন করে তৈরি করে SO2Cl2 সালফিউরিল ক্লোরাইড তৈরি করে। তার মানে বোঝা যায় যে SO2 দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবার বলছে SO2কে চিনবে কি করে? বলছে SO2-র সঙ্গে CO2-র একটা সমস্যা রয়েছে। চুন জলের মধ্য দিয়ে আমি যদি CO2 পাঠাই, CO2 পাঠালে প্রথমে দ্রবণটা ঘোলা হবে, তারপরে কি হবে
না, ওটা ক্লিয়ার হয়ে যাবে। তো CO2 এটা দেয়, SO2 দেয়, তাহলে আমাকে স্পেসিফিক্যালি চিনব কি করে? বলছে আম্লিক K2Cr2O7 এই দ্রবণে যদি SO2 চালনা করি, ধরো H2SO4 চালনা করি, তাহলে তৈরি করবে K2SO4 Cr2SO4 হোল থ্রাইস প্লাস H2O। দেখো হয়ে গেছে। মনে হচ্ছে হয়ে গেছে। তাহলে এইটা কি? এইটা হচ্ছে গিয়ে গ্রিন কালার, গ্রিন। এটা কি ছিল? অরেঞ্জ। তাহলে অরেঞ্জ থেকে গ্রিন কালার হয়ে গেছে, তাহলে এর পরিবর্তনটাকে আমি কি করব? আমি খুব সহজেই আমি লক্ষ্য করতে পারবো, পরিবর্তনটাকে লক্ষ্য করতে পারবো। তাহলে এইটা থেকে SO2 কে আমি আইডেন্টিফাই করতে পারলাম। SO2 অক্সিডাইজিং প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি সবগুলো দেখানো গেল। তারপরে এর হচ্ছে ব্লিচিং অ্যাকশন, সেটাও দেখানো হলো। তাহলে এইটা গেল SO2। এইবার দেখো, আমি বলছি এদের যে অক্সি অ্যাসিডসগুলো রয়েছে, অক্সি অ্যাসিডসগুলোর মধ্যে প্রথমে কে রয়েছে? H2SO3 সালফিউরাস অ্যাসিড, H2SO4, H2H2O7, H2H2O8। তাহলে H2SO3 আগে প্রথমে এটা বলি। H2SO3টা কখন হয়? না, যখন SO2 গ্যাসকে আমি যখন জলের মধ্যে দিয়ে পাঠাবো, ওরা রিয়াকশন করে সালফিউরাস অ্যাসিড তৈরি করে। এইবার সালফিউরাস অ্যাসিড এটা তৈরি করছে, এই বিক্রিয়াটা থেকে আমি তোমাকে প্রমাণ করে দেব যে সালফার ডাইঅক্সাইডের মধ্যে সালফার আছে। কেন? না, সালফার ডাইঅক্সাইড প্লাস H2O দিলে H2SO3 হয়। এটাকে একটা কাচের বাল্বের মধ্যে নিয়ে, কাচের বাল্বের মধ্যে নিয়ে, যেটা হচ্ছে আবদ্ধ, কাচের বাল্বের মধ্যে নিয়ে যদি আমি এটাকে উত্তপ্ত করি, উত্তপ্ত করলেই তৈরি হবে H2SO4 প্লাস সালফার প্লাস H2O। তাহলে এই যে সালফারটা তৈরি হলো, সেটাকে কি করবো? বাড়িতে পোড়াবো, পোড়ালে SO2 হবে। তাহলে SO2 হওয়ার পর আমি কি করব? না, আম্লিক K2Cr2O7 দ্রবণের মধ্য দিয়ে পাঠাবো, দিয়ে দেবো, বর্ণটা সবুজ হয়ে যাচ্ছে। যখনই বর্ণটা সবুজ হয়ে যাচ্ছে, আমি বুঝবো গ্যাসটা SO2। তাহলে এখানে যে পদার্থটা তৈরি হয়েছিল সেটা কি? সালফার। H2SO4 এর একটা বিশেষ দিক রয়েছে, এটাকে বলা হচ্ছে অয়েল, মানে কিং অফ কেমিস্ট্রি। প্রথম কথা, কিং অফ কেমিস্ট্রি কেন? না, অন্যান্য যে সমস্ত ইনঅর্গানিক অ্যাসিডগুলো রয়েছে, সেই ইনঅর্গানিক অ্যাসিডগুলো তৈরি করতে গিয়ে আমার H2SO4টা ইউজড হয়, যার জন্য এটাকে রসায়নের রাজা বা কিং অফ কেমিস্ট্রি বলে। প্রথমে বলছে ঘন সালফিউরিক অ্যাসিড, যেটা সেটা হচ্ছে গিয়ে ভিসকাস লিকুইড, সান্দ্রতর। কেন? না দেখো, আমি যদি H2SO4 এর গঠনটা দেখি, গঠনটা হচ্ছে এরকম। রাইট? এইটা একটা H2SO4, আর একটা রয়েছে তাহলে এইভাবে করছে কি, এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে ওরা ভিসকাস লিকুইড হিসেবে কাজ করছে। এরপরে একটা প্রশ্ন দেখো, যে ঘন H2SO4 থেকে যখন লঘু H2SO4 তৈরি করবো, তখন একটা প্রশ্ন আসে, জল কার মধ্যে দেব? ঘন এই সিস্টেমটা হচ্ছে, আমি জলের মধ্যে অল্প অল্প ঘন H2SO4 দেব এবং সেটাকে হচ্ছে গিয়ে নাড়তে থাকবো, এবং বিক্রিয়াটা তাপ উৎপাদী। কেন তাপ উৎপাদী? কেন এটা করব? বলছে যখন ঘন H2SO4কে আমি জলে দেব, তখন এই হাইড্রোজেন বন্ডিংগুলো ব্রেক করবে। হাইড্রোজেন বন্ডিংগুলো ব্রেক করে হচ্ছে এনার্জি তৈরি করবে। আমি যদি ঘন H2SO4 এর মধ্যে জল দিয়ে দিই, তাহলে এত বেশি তাপ তৈরি হবে যে ওখান থেকে ঘন H2SO4 ছিটকে বেরিয়ে চলে আসবে এবং দুর্ঘটনা ঘটাতে পারে।
কিন্তু অল্প অল্প করে যখন দেব তখন কি হবে, অল্প অল্প করে ভাঙবে এবং তাপটা পরিবেশে ছড়িয়ে গেলে সিস্টেমটা স্টেবিলাইজড হবে, যার জন্যেই তোমার হচ্ছে গিয়ে লৌহ H2SO4 তৈরি করার প্রসেসটা ফলো করতে হবে। আর একটি কথা বলি, যেটা হচ্ছে H2SO4 ঘন H2SO সর্বদা জারক হিসেবে কাজ করে। কেন না, H2SO4 এর অক্সিডেশন স্টেট কত, +6। আমি এর মিনিমাম ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত বলেছিলাম, -2 থেকে হচ্ছে +6। তাহলে তো সর্বোচ্চ জারণ স্তরে রয়েছে, তাহলে কি করবে, এ হচ্ছে গিয়ে সর্বদা নিচেই নামতে পারে, অর্থাৎ বিজারিত হতে পারে। যে নিজে বিজারিত করে সে কে জারক পদার্থ হিসেবে কাজ করে, যার জন্যই H2SO সর্বদা জারক হিসেবে কাজ করে।